আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। নাও আমাদের এই লেকচার সিরিজে আমরা মাঝখানে অনেক লম্বা একটা বিরতি নিয়েছি ঈদের জন্য, ছুটির জন্য। তো আজকে আমরা হচ্ছে যে আবার রিস্টার্ট করব। আমরা যেই স্টেটে ছিলাম সেখান থেকে স্টার্ট করব আসলে। আমরা প্রথম স্টেটে ছিলাম কিভাবে একটা কোড ফাইল রান করে সেটা দেখার ট্রাই করেছিলাম। তারপরে আমরা সাধারণ কিছু যোগ বিয়োগ ভাগ গুণন কিভাবে করা হয় প্রোগ্রামিংয়ে সেটা দেখেছিলাম। তারপরে আমরা ভ্যারিয়েবল নিয়ে ডিটেইল কথাবার্তা বলেছিলাম যে একটা ভ্যারিয়েবল কী জিনিস, ভ্যারিয়েবলের কি কি গুণাগুণ থাকে। তো আমরা হচ্ছে যে ভ্যারিয়েবল নিয়ে আজকে লাস্ট আর কিছু কথা বলবো, তারপর ভ্যারিয়েবল জিনিসটাকে আমরা শেষ করে দিয়ে ইনশাল্লাহ আমরা ফাংশনে চলে যাব এবং ফাংশন জিনিসটা শেষ করার পর আমরা অ্যারে ইফেলস এইগুলো নিয়ে কথাবার্তা বলবো, লজিক ডেভেলপমেন্ট এগুলো নিয়ে কথাবার্তা বলবো আর কি। তো দেখেন, ভ্যারিয়েবলের মতো অনেক ইজি একটা টপিক এতগুলা ক্লাস নেওয়ার অবশ্যই তো কারণ আছে, কারণ না থাকলে আর কি আমরা এত ক্লাস নিতাম না। আর আমাদের শেখার ধরনটাও একটু আসলে ডিফারেন্ট, কারণ আমরা বলছি যে আসলে আমরা কোনো স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছি না, বরং মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কমন বিষয়গুলো আছে ওই জিনিসগুলো আমরা শিখতে চাই, রাইট? তো দেখেন, এইখানে আপনি যদি খুব খেয়াল করে দেখেন, আমি কিছু কিওয়ার্ড দিয়েছি, আমি কিছু ওয়ার্ড লিস্ট আউট করেছি, এইগুলো আমাদের লাগবে, আমরা আপাতত এখানে থাকি। অ্যাগেইন আমরা যখন গোল্যাং বা C++ বা জাভাতে যখন কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, লেটস সে ফর এক্সাম্পল আমি যখন গোল্যাংয়ে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি লাইক var age int, এরকম করে আমি যখন কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তো এইখানে এই ভ্যারিয়েবলের কিছু ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড প্রপার্টিজ আছে। তার মানে প্রত্যেকটা ভ্যারিয়েবল, এখানে ভ্যারিয়েবল কোনটা? এইজ, তাই না? এই এইজ হচ্ছে ভ্যারিয়েবল, এর কিছু গুণাগুণ আছে বা বৈশিষ্ট্য আছে, অথবা হোয়াট ইজ ভ্যারিয়েবল এই কথাটা যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে, ইন দ্যাট কেস আপনাকে কিছু তো টেকনিক্যালি বলতে পারতে হবে। তো আপনি কি বলবেন? অথবা একটা ভ্যারিয়েবল যখন আপনার মাথায় কিওয়ার্ডটা আসবে, ওইটা নিয়ে আপনার একটা চিন্তার উদয় হইতে হবে, একটা ভিজুয়াল মাথায় ঘুরতে থাকতে হবে। আপনি কি টাইপের ভিজুয়াল আপনার মাথায় আনবেন, এই বিষয়টা নিয়ে আমি আজকে একটু কথা বলতে চাই। ভ্যারিয়েবল মানে ইটস লাইক এ কন্টেইনার। কন্টেইনার দেখেন, এইটাকে আপনি কন্টেইনার হিসেবে চিন্তা করতে পারেন। এই এইজটা হচ্ছে কন্টেইনার। প্রত্যেকটা ভ্যারিয়েবলের একটা কন্টেইনার পার্ট থাকে। কন্টেইনার পার্ট বলতে যেখানে ওই ডেটাটা এসে আমার পড়বে, ওই কন্টেইনারের একটা নেম থাকে। আমাদের ক্ষেত্রে নেম হচ্ছে, কন্টেইনার নেম হচ্ছে এইজ। তো আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই যে এই মশলা রাখার বাক্সগুলা, এগুলো হচ্ছে আমাদের কন্টেইনার, এইগুলা কন্টেইনার। আর ভ্যালু কোনগুলা? ভ্যালু হচ্ছে ভিতরের মশলাগুলা হচ্ছে আমার ভ্যালু। আপনি যদি এইভাবে চিন্তা করেন তো ভ্যারিয়েবলসটা বুঝতে আপনার জন্য সুবিধা হবে। তারপর আবার যদি আমি দেখাই আপনাদেরকে, এইটা হচ্ছে কন্টেইনার, রাইট? উপরেরটা হচ্ছে কন্টেইনার। আর ভ্যালু কোনগুলা? ভ্যালু হচ্ছে এই ভিতরের গুলা, আর উপরের এইগুলো আমাদের কন্টেইনার। ওই রকম ভাবে আমি এইজ নামে যে ভ্যারিয়েবলটা নিলাম, এটা হচ্ছে ভ্যারিয়েবলের নেম, এটা হচ্ছে কন্টেইনারের নেম। তার মানে এই যে কন্টেইনারের নেম বলতে এইটা, রাইট? আবার নেম নামে যখন একটা ভ্যারিয়েবল নিব সেটা হচ্ছে এইটা। আর ভ্যালুগুলা যখন দিব, যেমন 90 আমি ভ্যালু হিসাবে ইনসার্ট করেছি এইজের মধ্যে, সেভ করেছি 90 ভ্যালুটা এইজের মধ্যে আমি সেভ করেছি বাই দিস অপারেটর, বাই দিস ইকুয়াল সাইন। এই ইকুয়াল সাইনের কারণে 90 জিনিসটা এইজের মধ্যে চলে গিয়েছে আর কি। তো আপনি দেখেন এইখানে এই কন্টেনারগুলোর মধ্যেও তেমন একটা নেম আছে, একটা ভ্যালু আছে। ঠিক আমাদের ভ্যারিয়েবলস এর মধ্যেও একটা নেম আছে, একটা ভ্যালু আছে, রাইট? খুব সুন্দর একটা ব্যাখ্যা, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে কন্টেইনার অ্যান্ড ভ্যালু। তো এখন আসি আমাদের প্রোগ্রামেটিকের মানে প্রোগ্রামেটিক এক্সপ্লেনেশনের ক্ষেত্রে ভ্যারিয়েবলের আর কি কি থাকে। এই ভ্যারিয়েবলের একটা আমি দেখলাম এর একটা কন্টেইনার থাকে, তারপর কি থাকে? একটা নেম থাকে, তারপর কি থাকে? এর মধ্যে ভ্যালু থাকে। এই ভ্যালুগুলোর মিন ম্যাক্স লিমিট থাকবে, কারণ আমরা তো অনেক বড় ভ্যালু একটা ছোট কন্টেনারে রাখতে পারবো না, তাই না? তখন ওভারফ্লো হবে। যেমন এখানে ছোট একটা ডিব্বার মধ্যে 5-7 কেজি মশলা রাখতে পারবেন না, ব্যাপারটা ওইরকম। ছোট একটা প্রোগ্রামিং কন্টেনারের মধ্যে বা ভ্যারিয়েবলের মধ্যে আপনি অনেক বড় ভ্যালু রাখতে পারবেন না। তার মানে ভ্যালুর মিন এবং ম্যাক্স লিমিট আছে। কন্টেনার গেল, নেম গেল, ভ্যালু থাকবে, এর একটা মেমোরি অ্যাড্রেস থাকবে। মেমোরি অ্যাড্রেস বলতে কম্পিউটার আপনাকে যেই অ্যাড্রেসটা দিবে, যেই লোকেশনটা দিবে, সেই লোকেশনটা আপনার এর জন্য থাকবে, রাইট? আর একটা ভেরিয়েবল মাল্টিপল টাইম এর ভ্যালু চেঞ্জ করতে পারবে।
এটা আমরা এইটাও দেখেছি যে মাল্টিপল টাইম ভ্যালু চেঞ্জ করা মানে একই ভ্যারিয়েবল ডিক্লারেশনের পর এই এইচ ভ্যালুটা বারবার রিঅ্যাসাইন করতে পারে। এই ভ্যালুয়েশনের মানে মাল্টিপল টাইম ভ্যালু চেঞ্জ করা মানে এখানে রিঅ্যাসাইনমেন্টের একটা ব্যাপার ঘটবে। এটা হচ্ছে মানে এই জিনিসগুলো হচ্ছে বেসিক হচ্ছে প্রপার্টিস অ্যাবাউট এ ভ্যারিয়েবল। এবং এই ভ্যারিয়েবলটা কোথায় কোথায় থেকে অ্যাক্সেস করা যাবে এটার একটা রুল থাকে, অ্যাক্সেস রুল, একে স্কোপও বলা হয়। স্কোপ, ভ্যারিয়েবলের স্কোপ আমরা দেখব সামনে যখন ফাংশন পড়বো তখন আরও ক্লিয়ার হবে, বাট এই রুলটা আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখেন আমি যদি আবার বলি, এই পয়েন্টগুলো যদি না মনে রাখেন ভ্যারিয়েবল নিয়ে চিন্তা করতে সমস্যা হবে। কারণ প্রোগ্রাম, আমি বারবার বলেছি যে ডেটা টাইপ ভ্যারিয়েবল এগুলো নিয়ে কাজ করেই একজন প্রোগ্রামারের মূলত মেইন টাস্ক থাকে ডে টু ডে টাস্কের মধ্যে। এগুলো আপনাদেরকে বুঝতে পারতে হবে, রাইট? তো দেখেন এই জিনিসগুলো তো আপনারা পড়বেন, সাথে আপনারা অবশ্যই জানেন একটা ভ্যারিয়েবলের কিন্তু টাইপ থাকে, তাই না? এই ভ্যারিয়েবলসটা যে থাকবে এর একটা ডেটা টাইপ থাকবে, মানে এর একটা টাইপ ডিক্লারেশন আপনার থাকা লাগবে। এই টাইপ ডিক্লারেশন না থাকলে কিন্তু কাজ করবে না। টাইপ ডিক্লারেশন বলতে মানে যারা স্ট্রিক্টলি টাইপ ল্যাঙ্গুয়েজ যেমন গোল্যাং, স্ট্রিক্টলি টাইপ বলতে যেখানে আমার টাইপ ডিক্লারেশন দরকার পড়ে সেখানে কিন্তু আপনার কি করতে পারবেন না, সেখানে আপনি অবশ্যই টাইপ ছাড়া কাজ করতে পারবেন না। আর এখানে টাইপ ইনফারেন্স নামে একটা বিষয় আছে যেখানে টাইপ ডিক্লারেশন ছাড়াও কাজ হয়, বাট আমরা ওইটা মানে আস্তে আস্তে দেখব, ঠিক আছে? ইমপ্লিসিট টাইপ ডিক্লারেশনের জন্য আলাদা একটা শর্ট হ্যান্ড আছে, সেটা আপনাদেরকে আসলে লিখতে হয় আর কি। হ্যাঁ, তো এই ভ্যারিয়েবল নিয়ে কথাবার্তাগুলোর যে মূল সূত্র ছিল আমাদের, এটা হচ্ছে টাইপস নিয়ে যখন আমরা কাজ করি তখন আমাদের আসলে দুই টাইপের টাইপস থাকে, রাইট? দুই টাইপের টাইপস, একটা হচ্ছে আপনার প্রিমিটিভস আর একটা হচ্ছে আপনার কাস্টম টাইপ বা ইউজার ডিফাইন্ড টাইপ। তো আমরা ইউজার ডিফাইন্ড টাইপ এখনো পড়িনি, আমরা প্রিমিটিভস টাইপটাই নিয়ে পড়েছি এখন। মানে ইউজার ডিফাইন্ড টাইপটা কি জিনিস? ইউজার ডিফাইন্ড টাইপ হচ্ছে প্রিমিটিভ আর ইউজার ডিফাইন্ড টাইপ। ইউজার ডিফাইন্ড টাইপ হচ্ছে আমাদের পৃথিবীর কোনো সিস্টেমে আসলে স্টুডেন্ট নামে কোনো টাইপ নেই। যেমন আমরা কিছু লেকচার পরেই দেখব আমরা আমাদের মতো এরকম স্টুডেন্ট টাইপ মেক করেছি, যেগুলো হচ্ছে স্টুডেন্ট হচ্ছে ইউজার ডিফাইন্ড টাইপ, মানে আমাদের ডিফাইন্ড টাইপ। গোল্যাং আমাদেরকে স্টুডেন্ট টাইপ বানিয়ে দিবে না, আমাদেরকে বানিয়ে নিতে হবে। টাইপ বলতে ডেটা টাইপ, হ্যাঁ। আর প্রিমিটিভস বলতে যেগুলো আমাদের সিস্টেম দিয়েছে, যেমন ইন্ট, তারপর হচ্ছে ফ্লোটস, এইগুলা সিস্টেম আমাদেরকে যেগুলো দিয়েছে সেগুলোকে আমরা প্রিমিটিভস বলি। তো গোল্যাং এর মধ্যে আপনার হচ্ছে যে তাহলে টাইপ কতগুলো আছে এটা আমরা কিভাবে মানে আপনি একবারে কিভাবে দেখতে পারেন? তো গোল্যাং লিখে আপনি সার্চ দেন, মানে আপনি একদম বিগিনার টাইপের মানুষের জন্য আসলে W3 স্কুল হচ্ছে একটা আইডিয়াল প্লেস। এই W3 স্কুলের মধ্যে গেলে দেখতে পারবেন আপনি এর বিভিন্ন প্রকারের ভ্যারিয়েবলস নিয়ে বিভিন্ন প্রকারের পাবেন, লিস্ট পাবেন, লেকচার পাবেন, ওইগুলো আপনি দেখে নেবেন। যেমন এখানে যদি গোর মধ্যে ডিফারেন্ট টাইপসের ভ্যারিয়েবল নিয়ে আপনি দেখেন, ইন্ট আছে, ফ্লোট 32 আছে। ফ্লোট 32 আসলে কোন রেঞ্জ পর্যন্ত ভ্যারিয়েবল হোল্ড করতে পারবে সেটা বলে দেওয়া আছে, আমাদের জন্য আপাতত এগুলো বোঝার ইম্পর্টেন্ট না। আর এখানে আছে স্ট্রিং আছে, বুলিয়ান আছে। আমরা প্রথমে বলেছিলাম ইন্ট, স্ট্রিং আর বুলিয়ান, এইটা আমাদের বুঝলেই হবে, বাট ফ্লোট 32 নামে একটা টাইপ আছে, এটাও আমাদের এখন দেখা লাগবে। ফ্লোট 32 হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে কাজ করে। নাও উই ক্যান সে হোয়াট ইজ ফ্লোটিং পয়েন্ট নাম্বার? ফ্লোটিং পয়েন্ট নাম্বার হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা, 12.4, 45.7, এগুলো হচ্ছে আমাদের দশমিক যুক্ত নাম্বার। আর ইন্ট হচ্ছে কি? ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। যদি আমি বলেছিলাম, আবার আজকে আপনাদের রিভাইজ করার জন্য বললাম, এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। টাইপ ডিক্লেয়ার করতে চান গোল্যাংয়ে দশমিক যুক্ত সংখ্যা, সেক্ষেত্রে ফ্লোট 32 ইউজ করতে হবে। যখন আসলে আমরা কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তখন ওইগুলার একটা কনভেনশন থাকা লাগে, নেম থাকা লাগে। একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা মানে কি? ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা মানে এখানে কোনো একটা নামে একটা ভ্যারিয়েবলকে নিয়ে নেয়া। সো এটার কিছু কনভেনশন আছে, যেমন প্রথমে ভাল লিখতে হয় গোল্যাংয়ে, যদি গোল্যাংয়ের কথা বলি, তারপর ভ্যারিয়েবল নেম লিখতে হয়, তারপর টাইপ লিখতে হয়, তারপর ভ্যালু দিতে হয়। আরও অন্যভাবে করা যায়, বাট বেসিক এবং ফান্ডামেন্টাল নিয়ম হলো এই রুলটাকে ফলো করে গোল্যাংয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। যেমন কোনো স্টুডেন্টের মার্কস যদি রাখতে চান, কোনো স্টুডেন্টের কোনো স্পেসিফিক সাবজেক্টে কত মার্কস সে পেয়েছে, এইটাকে যদি আপনি ভ্যারিয়েবলের মধ্যে, এই ডেটাকে যদি ভ্যারিয়েবল স্টোর করতে চান, আপনাকে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ডিক্লেয়ার করা মানে ঘোষণা দেয়া যে এই ভ্যারিয়েবলটা আমার, অথবা এই ভ্যারিয়েবলটা আমার দরকার। সেটা করার জন্য কি করবেন? var দিবেন, তারপর মার্ক নামে একটা ভ্যারিয়েবল থাকবে, ভ্যারিয়েবলের নেম থাকবে, আর আপনি সেখানে টাইপ দিতে পারেন ইন্ট বা ফ্লোট 32 দিলেন, ঠিক আছে? যাই দেন আপনি ইন্ট দিলে ইন্ট দিবেন, তারপর আপনি ভ্যালু দিবেন 90, রাইট?
সো এখন কথা হচ্ছে দেখেন এই এইখানে কয়টা পার্ট চলে আসে এটা খেয়াল করবেন। আপনি var দিলেন, এটা একটা সেগমেন্ট। তারপরে স্পেস দেওয়া লাগবে, স্পেস না দিলে কাজ হবে না, স্পেস দেওয়া লাগবে। তারপরে মার্ক নামে একটা নেম দিলেন, এটা একটা পার্ট। তারপরে ইন্ট আছে এখানে, এটা একটা পার্ট। ইন্টের এখানেও কিন্তু স্পেস দেওয়া লাগবে, স্পেস না দিলে কাজ হবে না। তারপর ইকুয়াল সাইনটা আপনার স্পেস দেয়া না দেয়া নিয়ে কোনো ফ্যাক্ট না, স্পেস না দিলেও কাজ করবে, এইভাবে লিখলেও কাজ করবে, বাট দেখার সুবিধার্থে আমরা একটা স্পেস দিয়ে লিখবো আর কি। তারপর একটা ইকুয়াল সাইন আছে, এটা একটা পার্ট, রাইট। তারপর হচ্ছে আরেকটা ভ্যালু আছে, এর একটা ভ্যালু আছে, এটা একটা পার্ট। তার মানে পুরা এই সেম লাইনটাকে যদি আপনি ব্যাখ্যা করেন, দেখেন সেম লাইনটাকে যদি আপনি ভাঙেন, এটা আগেও আমি বলেছি, আবার একটু রিক্যাপ করে দিলাম, কতগুলা পার্ট আমাদের চলে আসছে, তাই না? অনেকগুলো পার্ট আমাদের চলে আসছে। var লিখতে হবে, নেম লিখতে হবে, ইন্ট লিখতে হবে, ইকুয়াল সাইন দিতে হবে, 90 দিতে হবে। এইগুলো যদি আপনি বারবার হাতে লিখে প্র্যাকটিস না করেন, আপনার মনে থাকবে না, হাতে লিখে প্র্যাকটিস করতে হবে। এটা গেল গোল্যাং এর কথা। যদি সেম ভ্যারিয়েবলটা আপনি সি প্লাস প্লাসে ডিক্লেয়ার করতে চান, আপনি এইভাবে লিখবেন, আগে ভ্যারিয়েবলের টাইপ ডিক্লেয়ার করতে হয়। গোল্যাং এ আর টাইপ স্ক্রিপ্টে টাইপ ডিক্লারেশনটা পরে, বাট সি প্লাস প্লাস, জাভা এবং সি শার্পের ক্ষেত্রে টাইপ ডিক্লারেশন আগে, এবং সি এর ক্ষেত্রে টাইপ ডিক্লারেশন আগে। ইন্ট লিখবেন, তারপর আপনি এখানে লিখবেন মার্ক, মার্ক লেখার পর আসলে আপনি এখানে ভ্যালু দিবেন, দ্যাটস ইট। সি প্লাস প্লাস, সি, তারপরে জাভা, তারপর সি শার্প, এগুলোতে আপনার সেমিকলনটা দেওয়া বাধ্যতামূলক। এটাই ভ্যারিয়েবল ডিক্লারেশনের মেইন পার্ট আর কি। তো এখন এইখানে ভ্যারিয়েবলসের কিছু নেমিং ক্রাইটেরিয়া আছে, যে আপনি কি কি টাইপে ভ্যারিয়েবলের নেম ডিক্লেয়ার করতে পারবেন, কি কি টাইপে পারবেন না, কি কি নাম আপনি দিতে পারবেন, এই ভ্যারিয়েবলসগুলোর নেমিংগুলো আপনি কি কি দিতে পারবেন, এর একটা নিয়ম আছে। এই নিয়মগুলা মানে কি কি ওয়ার্ড আপনি নেম হিসাবে ইউজ করতে পারবেন না, আপনার দেয়া নাম হিসেবে ইউজ করতে পারবেন না, সেটার একটা লিস্ট সব ল্যাঙ্গুয়েজে দেয়া থাকে। এইগুলাকে বলে রিজার্ভ কিওয়ার্ড। রিজার্ভ কিওয়ার্ডসগুলো কি জিনিস দেখবেন, সিতে একরকম, সি প্লাস প্লাসে একরকম, বাট কমন হচ্ছে যেমন এই ফর, তারপরে ব্রেক, কেস, এগুলো সব ল্যাঙ্গুয়েজে প্রায় কমন। গোল্যাং এর ক্ষেত্রে এই লিস্টটা একটু ছোট, বাট সি প্লাস প্লাসের ক্ষেত্রে এটা একটু বড়, জাভার ক্ষেত্রে একটু বড় আর কি। তো রিজার্ভ কিওয়ার্ড মানে হচ্ছে আপনি এইরকম ভাবে, যেমন ব্রেক নামে একটা কিওয়ার্ড গোল্যাং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা ডিজাইন করেছে তারা ইন্টারনালি ইউজ করেছে, তারা এপিআই হিসেবে আপনাকে এই কিওয়ার্ডটা অলরেডি দিয়ে দিয়েছে। এই কিওয়ার্ডটা আপনি আর আপনার মতো করে ইউজ করতে পারবেন না, আপনি আর আপনার মতো করে ইউজ করতে পারবেন না এই কিওয়ার্ডটা। যেমন ইন্ট এইজ লিখলেন, ঠিক আছে, কিন্তু আপনি এরকম ইন্ট ব্রেক লিখতে পারবেন না, কারণ এই ব্রেকের একটা এক্সট্রা মিনিং আছে। এই ব্রেকটা রিজার্ভ, কারা রিজার্ভ করে রেখেছে এই ব্রেকটা যে আপনি ইউজ করতে পারবেন না, এই রুলটা কারা রিজার্ভ করে রেখেছে? এই রুলটা আসলে রিজার্ভ করে রেখেছে যারা গোল্যাং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মেক করেছে, যারা গোল্যাং নিজেরা মেক করেছে, গোল্যাং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা ডিজাইন করেছে তারা। এটাকে আপনি হাত দিতে পারবেন না। ঠিক সেম ওয়েতে আপনি ইন্ট গো লিখতে পারবেন না। কেন পারবেন না? কারণ এটা রিজার্ভ কিওয়ার্ড। এই দেখেন, এটা হচ্ছে রিজার্ভ কিওয়ার্ড। তারপরে আপনি এইরকম ভাবে ইন্ট গো, তো এটা তো আমি সি প্লাস প্লাসের লিখছি আর কি, সরি, ইন্ট তো পরে যাবে আর কি, সরি। তো আমি যেটা বলছিলাম, আপনি এই রিজার্ভ কিওয়ার্ডগুলো দিয়ে ভ্যারিয়েবলের নেম দিতে পারবেন না, তাই না? তারপরে আরো কিছু কমন কিছু নেম আছে। হ্যাঁ, কমন নেমের মধ্যে আপনি ভ্যারিয়েবলের নেমের মধ্যে এরকম ভাবে শুরু করতে পারবেন না, 1 to h, এটা দিয়ে আপনি শুরু করতে পারবেন না, রাইট? তো চলেন আমরা ভিএস কোডটা অন করি। ভিএস কোডটা অন করে আমরা আসলে গোল্যাংটা দেখি। হ্যাঁ, আমার এই কোড ব্লকসটা যদি আপনারা অ্যাক্সেস মানে দেখতে পারেন, দেখেন এখানে আমি যদি আবার দেই var 1 2 3 age ইকুয়াল 90, দেখেন এখানে লাল দাগ দেখাচ্ছে। পড়েন যে এইখানে একটা প্রবলেম লাল দাগ দেখাচ্ছে, মানে প্রবলেম আছে। এটার নিয়ম হচ্ছে প্রথমে নাম্বার দিয়ে 1 2 বা শুধু 1 দিয়ে কোনো ভ্যারিয়েবলের নাম শুরু করতে পারবেন না, রাইট? তারপরে আরো একটা ইস্যু আছে এখানে, var আপনি যদি এইরকম দেন, যেটা বললাম আর কি, গো ইকুয়াল 90, আপনি এটাও করতে পারবেন না, ঠিক আছে? এটা করলেও আপনার প্রবলেম দিবে, এটা করলেও আপনার প্রবলেম আসবে, রাইট? এখানে দেন আপনি ইন্ট, আপনি গো হচ্ছে একটা রিজার্ভ কিওয়ার্ড, গো ইজ আ রিজার্ভ কিওয়ার্ড, রাইট? তারপর আপনি যদি এটা এইভাবে লেখেন, গো 1 2 ইন্ট 90, এটা কাজ করবে, এটা কোনো সমস্যা নাই। গো 1, এটা কোনো সমস্যা নেই। var আপনি যদি
সমস্যা নাই, এটাই ভাবে দিলেও সমস্যা নাই, রাইট? তারপর আপনি স্পেশাল ক্যারেক্টার দিয়ে যদি দেন গো ইন্ট, দেখেন আপনি আন্ডারস্কোর দিলে এটা অ্যালাউ মানে করে fmt ডট প্রিন্টএলএন হ্যালো ওয়ার্ল্ড গো দেন, কিন্তু আপনার 10 নাম্বার লাইনে দেখবেন আপনি এটা প্রবলেম করে। তো আমরা একটু প্রোগ্রামটা রান করি, রান করার পর আরও একটু বুঝতে সুবিধা হবে আর কি। প্রোগ্রামটা রান করে দেখি, দেখেন ভ্যালু অফ গো ইজ ওকে, মানে আপনি আন্ডারস্কোর দিয়ে যদি দেন তাহলে সমস্যা নেই, কিন্তু যদি আপনি এখানে আবার আন্ডারস্কোর বাদে অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার দেন, সব স্পেশাল ক্যারেক্টার দিয়ে কিন্তু নেম কাজ করবে না। অ্যাড দিয়ে দিলে দেখেন এখানে কাজ করবে না, ঝামেলা। ইনভ্যালিড ক্যারেক্টার 10 মানে লাইন নাম্বার 10 দেখেন বলেই দিছে এখানে লাইন নাম্বার 10-এ অ্যাপ ডট গো ফাইলে লাইন নাম্বার 10-এ তোমার একটা এরর আছে, এই এররে দেখো তুমি কি দেখাচ্ছে যে তুমি অ্যাড দিয়ে একটা ভ্যারিয়েবল, নেমিং কনভেনশনের প্রবলেম আছে। তো এইরকম নেমিং কনভেনশন দিলেও কিন্তু কাজ করবে না, রাইট? আচ্ছা, আমি আগে বলছি কিনা আমার ঠিক মনে নেই। এখানে আরেকটা কথা হচ্ছে, লাইন নাম্বার 7-এ যে কাজটা করলাম আমরা, একে বলে ভ্যারিয়েবল ডিক্লারেশন উইথ ভ্যালু অ্যাসাইন, মানে দুইটা কাজ আমি একসাথে করে ফেলেছি। ভ্যারিয়েবল ডিক্লারও করা হয়ে গেছে, তারপর ভ্যালু অ্যাসাইনও করা হয়ে গেছে। বাট এই কাজটা আপনি ভেঙে ভেঙে করতে পারতেন। প্রথমে আপনি একটা ভ্যালু ডিক্লেয়ার করতে পারতেন, তারপরে অ্যাসাইন করতে পারতেন, তাই না? এরকমভাবেও জিনিসগুলো হচ্ছে যে আপনি লিখতে পারেন। আচ্ছা, এখানে আমাদের ছোট্ট একটা ইস্যু আছে, আমরা ঠিক এইভাবে না লিখে এটাকে জাস্ট গো ভ্যালু বা অন্য কোনো নেম দিয়ে আপনি লেখেন। অন্য কোনো নেম দিয়ে লিখলে আই থিঙ্ক দিস উইল নট বি এ প্রবলেম। সো আন্ডারস্কোর গো লিখলে ও একটা ঝামেলা করবে, এটা বাদ দিই আমরা। আন্ডারস্কোরটা আপাতত বাদ দিয়ে ডিরেক্ট লেখেন। কি বলে, শুড মার্জ ভ্যারিয়েবল ডিক্লারেশন অ্যাসাইনমেন্ট অফ দ্য নেক্সট লাইন। আমরা রান করার ট্রাই করি। 42, এটা হচ্ছে ওয়ার্নিং, এটা আপনার এরর না, এটা ওয়ার্নিং। ও বলতেছে তুমি যেহেতু পরের লাইনে ডেফিনেটলি ভাবে 42 নিচ্ছ, তাহলে তুমি এই দুটোকে মার্জ করে এক লাইনে আনতে পারো, সেটা সমস্যা না, সেটা তার সাজেশন। বাট এটা না করলে আমাদের প্রবলেম হচ্ছে, ব্যাপারটা এরকম নয়। এখন এই ভ্যারিয়েবল নিয়ে কথা বলতে গেলে আসলে আমাদের আরও অনেক লেকচার নেওয়া যাবে, বাট আপাতত প্রোগ্রামিং শুরু করার জন্য আমাদের এতটুকু কোয়াইট গুড এনাফ, এর বাইরে লাগবে না বলে আমি আশা করি। আর এই আপনার W3 স্কুলসের এই ডকুমেন্টেশনটা ফলো করতে পারেন। হ্যাঁ, এই ডকুমেন্টেশনের বাইরে আর হচ্ছে যে আপনাদের আরেকটা লার্নিং সোর্স হইতে পারে গোল্যাং এর ইন্টারনাল ডকুমেন্টেশন, সেটা আপনারা ফলো করতে পারেন। তাহলে গোল্যাং এর আপনার হচ্ছে যে ডেটা টাইপ এবং ভ্যারিয়েবলস, এগুলো নিয়ে আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন, ভ্যারিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে আরও একটা জিনিস এখানে দেয়া আছে। এটাকে কি বলে, এটাকে দেখেন একটা মানুষের অবয়বের মতো একটা ভ্যালু দেয়া আছে না? তো এই অবয়বযুক্ত ভ্যালু দিয়ে যদি আপনি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চান, উইচ ইজ মানে গোল্যাং একটা ওয়াইডলি ইউজড আপনার জিনিস, এটা যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনাকে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আর এত কিছু লিখতে হবে না, var int এত কিছু লিখতে হবে না। জাস্ট আপনি লিখবেন, লিখলে আপনি ভ্যালু দিবেন, ভ্যালু দিলে কাজ হয়ে গেছে, শেষ। তার মানে এইখানে কি হয়, অটোমেটিক এই টাইপের উপর, এই ভ্যালুর যে টাইপ, এই ভ্যালুর টাইপ কি ইন্টিজার, পূর্ণ সংখ্যা, অটোমেটিকলি এইজের ভ্যালুটাও, এইজের টাইপটাও হয়ে যাবে তখন ইন্টিজার। এইজের টাইপটা আপনার পূর্ণ সংখ্যা হয়ে যাবে। তারপর আপনি যদি একটা নেম নামে এর সেম নামে একটা ভ্যারিয়েবল নেন, নেম জন, অটোমেটিক জন যে টাইপের ভ্যালু অথবা জন ভ্যালুর যে টাইপ, তার টাইপ হয়ে যাবে নেমের টাইপ। তার মানে অটো, মানে এটার সামনে অটো ইন্ট চলে আসবে, রাইট? এটা অটো টাইপ অ্যাসাইন হয়ে যায়। তো এটা হচ্ছে গোল্যাংয়ে আপনি দেখেন, প্রায় গোল্যাংকেও জাভাস্ক্রিপ্টের মতো ইউজ করা যায়, কিন্তু তার জন্য একটু এক্সট্রা ওয়ার্ক করতে হয়। কোলন এবং ইকুয়াল সাইন এই দুটো একসাথে দিতে হয়, তখন ও টাইপটা ইনফার করে। টাইপটাকে কি করে, ও অটো ডিক্লেয়ার করে নেয়। এটা হচ্ছে আপনার ইন্টারনালি ঘটে যেটা আর কি। এনিওয়েজ, তো আমাদের আসলে এই ভ্যারিয়েবল নিয়ে যে কথাবার্তাগুলো আমরা দেখলাম, পড়লাম, এগুলো প্রায় দুনিয়ার সব ল্যাঙ্গুয়েজেই সেম। এর গোল্যাংয়ে আপনি স্পেসিফিক দেখতেছেন, মানে যে শুধু গোল্যাংয়ে এটা সত্য ব্যাপারটা এরকম না, C++এও জিনিসটা সেম। নেমিং কনভেনশন বলেন, তারপর হচ্ছে রিজার্ভ কিওয়ার্ডের আইডিয়া বলেন, ভ্যারিয়েবলের প্রপার্টিজ বলেন, মেমোরি অ্যাড্রেস বলেন, সবগুলোই সেম। তো আমরা শুধু আরেকটা জিনিস দেখতে চাই যে প্রত্যেকটা ভ্যারিয়েবলের কিন্তু এখানে নেমিং মেমোরি অ্যাড্রেস থাকে। এই মেমোরি অ্যাড্রেসগুলো কিন্তু কম্পিউটার আমাদের দেয়। এটা যদি আমি আগে না বলে থাকি, আবার আমি বলছি, দেখেন এইখানে এই যে ইওর এইজ ইজ
A8 নামে যা আপনার এত হেক্স বড় একটা নাম্বার দিছে আমাদেরকে, এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস গিভেন বাই দ্য কম্পিউটার। যেটাই বলতেছিলাম, প্রত্যেকটা কন্টেইনারের একটা মেমোরি অ্যাড্রেস থাকে। এইজ হচ্ছে একটা কন্টেইনারের নেম হচ্ছে এইজ, তার মধ্যে ভ্যালু আছে 20, তাই না? নেম হচ্ছে একটা কন্টেইনারের নাম, তার মধ্যে ভ্যালু আছে জন। তার মানে নেম ইটসেলফের মধ্যে কোনো ভ্যালু নেই, বরং কন্টেইনারের মধ্যে জন এবং 20 এই টাইপের ভ্যালুগুলো আছে। এই তো ভ্যারিয়েবল নিয়ে আমরা আরও জানবো সামনে, যত যাব আমাদের ডেপথ অফ লার্নিং বাড়বে। বাট ফর নাও দিস ইজ ইট, আই থিঙ্ক এর বাইরে কিছু আমাদের আর লাগবে না। পরবর্তী লেকচারে চলেন আমরা যাই, আমরা প্রোগ্রামিং বেসিকের উপর আরও কিছু আইডিয়া, আরও কিছু টার্মিনোলজি শিখবো। এরপর ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে অ্যাডভান্স টপিক এবং লজিক ডেভেলপমেন্টের দিকে যাব।